আপনি রিজিওনালি কোথায় গেলেন? জিরো। ধরেন আপনি ইন্ডিয়াকে পছন্দ করেন না, ইন্ডিয়া আপনাকে পছন্দ করে না। ইন্ডিয়া প্রথম আপনার বিরুদ্ধে কি কাজটা করবে? আপনার সশস্ত্র বাহিনীকে ইন্ডিয়া দুর্বল চাইবে। এই তো ব্যাপার। তো আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চান, ইন্ডিয়ার দিল্লি দখল করতে চান আর নিজের সেনাবাহিনী নষ্ট করে দেন। তাহলে হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি? ইউ আর অ্যাকচুয়ালি দিল্লি দখলের পরিবর্তে ইন্ডিয়াকে ইনভাইট করছেন আপনি ঢাকা দখলে নেওয়ার জন্য। আপনার যে শক্তি, আপনার যে আপনি এটা খুব খারাপ শোনাবে বিপুল, আমার বলাটা। আপনি ভারতের ধরেন আমাদের যখন এক এক সরকার আসে এক এক রকম পররাষ্ট্রনীতি হয়। এখনকার পররাষ্ট্রনীতি হলো ভারত বিরোধিতা। ধরেন আপনাকে আপনার ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমরা ভারত দখল করব, দিল্লি দখল করব। আমাদের মনোবল কি দিয়ে দখল করবেন? কি দিয়ে দখল করবেন? ভারত যেটা গত 25 বছর ছিল, শেখ হাসিনা একেবারে ভারতকে সব দিয়েছে। শেখ হাসিনা সব দিয়ে যে ক্ষতিটা বাংলাদেশের করতে পারে নাই, এই 14 মাসের মধ্যে এই সরকার সেই ক্ষতিটা করেছে। কি ক্ষতি? ভারতের সামনে এখন মানে বলতে পারেন 100 ভাগ একটা দুর্বল একটা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনী একে অপরকে বিশ্বাস করছে না। তো ভারত তো এরকম একটা বাহিনী পাইলেই তো আগে ভারতের সাথে আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি সেনাবাহিনীকে যুদ্ধ নামালে তো পালায় যাবে, কারণ তার মনোবল নাই। আপনি যেটা গত 54 বছর ধরে পাকি গ্রুপ, জামাতি গ্রুপ যেটা করতে পারে না, এই 14 মাসে সেটা হয়ে গেল। যে ইউ হ্যাভ destroyed your ফোর্সেস এর মনোবল ভেঙে দিচ্ছেন। মনোবল ভাঙাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার। মনোবল থেকে কিন্তু পালায়। আপনার বিশাল কামান আপনার কাছে আছে, যখন আপনার মনোবল ভেঙে দেবে ওইসব কামান ফালায় আপনি কিন্তু ভেঙে যাবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি সেই পর্যায়ে নিয়েছেন, যেটা গত 54 বছর ধরে সেনাবাহিনী তার মধ্যে থেকে রিবিল্ড করছে। কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো ভাঙে, কখনো গড়ে, এরকম করতে করতে একটা ক্যারেক্টার গেছে, যেটা ওয়াকার সাহেব হুঙ্কার দিয়ে বলতে পারছিলেন যে আমরা সেনাবাহিনী খুব এখন মাইট। ইন্টারন্যাশনালি আপনি তো গেলেন, আপনি ওই যে ঠিক আছে ডলার কামানোর ধান্দা সেটাই, কিন্তু আপনি রিজিওনালি কোথায় গেলেন? জিরো। ধরেন আপনি ইন্ডিয়াকে পছন্দ করেন না, ইন্ডিয়া আপনাকে পছন্দ করে না। ইন্ডিয়া প্রথম আপনার বিরুদ্ধে কি কাজটা করবে? আপনার সশস্ত্র বাহিনীকে ইন্ডিয়া দুর্বল চাইবে। এই তো ব্যাপার। তো আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চান, ইন্ডিয়ার দিল্লি দখল করতে চান আর নিজের সেনাবাহিনী নষ্ট করে দেন। তাহলে হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি? ইউ আর অ্যাকচুয়ালি দিল্লি দখলের পরিবর্তে ইন্ডিয়াকে ইনভাইট করছেন আপনি ঢাকা দখলে নেওয়ার জন্য। যেমনটা ওই যে বললাম না, পৃথিবীর একমাত্র দেশপ্রেমিক নেতা পাওয়া গেছে তাহের, সে বলছে কি ইন্ডিয়াকে আমন্ত্রণ জানাইছে বাংলাদেশে হামলা করার জন্য। সেনাবাহিনী ধ্বংস করে দিয়ে তারা এটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য, সিরিয়ার মতো বানানোর জন্য, লেবাননের মতো লেবাননের মতো বানানোর জন্য, ইরাকের মতো বানানোর জন্য, ইয়েমেনের মতো বানানোর জন্য চেষ্টা করতেছে। সেটাই তারা করছে। সেনাবাহিনীকে কিন্তু এটলিস্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘিলুর মধ্যে ভীতি ঢুকিয়ে দিতে পেরেছে, যেই ভীতির কারণে যুদ্ধ লাগলে এই সেনাবাহিনীর জেনারেল 56 জন জেনারেলের ইয়ের মতো হবে কিনা, যে লক্ষণ সেনের বঙ্গ ছেড়ে পালায় যাওয়ার মতো হবে। যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসছিল 17 জন সৈন্য অশ্বারোহী নিয়ে, লক্ষণ সেনের পুরা বাহিনী পালা গেছে। বাংলাদেশের হবে তাই, ইন্ডিয়া 4টা প্লেন নিয়ে দৌড়ান দিবে, চলে যাবে। কারণ আপনি মনোবল ভেঙে দিচ্ছেন ভাই। সরি, একটা কথা আমার বলতে হচ্ছে, বাট দিস ইজ, আপনি কিন্তু ইন্ডিয়ার পারপাসটা সার্ভ করলেন, যে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি সারাক্ষণ নাচতেছেন। ইন্ডিয়ার সাথে 3 দিক থেকে যুদ্ধ করবেন, টাইনি একটু একটা দেশ, সে ইন্ডিয়া দখল করার স্বপ্ন দেখে। সেই ইন্ডিয়ার যেটা করতো না, যেটা ইন্ডিয়া করার দরকার নাই, সেই কাজটা আপনি নিজে করেছেন। আপনি নিজে আপনার সশস্ত্র বাহিনীকে ডিস্ট্রয় করে দিচ্ছেন। মনোবল, আপনি ডিস্ট্রয় বলতে কি, মনোবল যেভাবে ধ্বংস করছেন। আপনি ইন্ডিয়ার সাথে দাঁড়াবেন, এখন দাঁড়ান তো দেখি। যে কোনো সীমান্তে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সৈন্যবাহিনী টিকতেই পারবে না। কেন? তাদের মনোবল নাই, কারণ তারা একে অপরকে বিশ্বাস করবে না। সে একটা কাজ করলে তাকে প্রোটেক্ট করবে কিনা এটা সে জানে না, কারণ সে একটা দায়িত্বে থাকা অবস্থায় তাকে কিন্তু প্রোটেক্ট করা হয় নাই, রাষ্ট্র প্রোটেক্ট করে নাই, তার বাহিনী তাকে প্রোটেক্ট করে নাই। তাহলে সে কেন তার জীবন দিতে যাবে দেশের জন্য, যে দেশ তাকে প্রোটেক্ট করে নাই? সে কেন তার জীবন দিবে সেই বাহিনীর জন্য, যে বাহিনী তাকে প্রোটেক্ট করে নাই? আপনি যাবেন?
আপনি যাবেন আপনার প্রতিষ্ঠান যদি আপনি আপনার জীবনে আপনার প্রতিষ্ঠান যখন আপনাকে প্রোটেক্ট করেন, আপনি সেই প্রতিষ্ঠান নিয়ে কোনো কাজ করছেন আর করতে পারবেন, মানসিকভাবে পারবেন না। আপনি সাংবাদিকতায় ধরেন না, আপনার এডিটর যদি আপনাকে প্রোটেক্ট না করে, আপনি কি সে কাজ করতে যাবেন? তাহলে সেনাবাহিনীর একজন সদস্য আর আমার মধ্যে পার্থক্য কি? সে একটু ট্রেন্ড, তার শক্তি সামর্থ্য বেশি, ব্যায়াম ট্যায়াম করে সে শক্তি হলে আর্মস চালাতে জানে। এর বাইরে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? সে সামরিক শিক্ষা শিক্ষিত, আমি সাংবাদিকতা শিক্ষা শিক্ষিত। আমার আর তার মধ্যে পার্থক্য এইটুকু, সে আর্মস চালাতে জানে, সে অনেক সুঠাম দেহের অধিকারী, আমি তার মতো না। এইটাই তো পার্থক্য। হিউম্যান যে ব্রেইন ইজ দ্য সেম থিং। আপনার ব্রেন, আমার ব্রেন, এগুলোতে একটা একভাবে কাজ করবে। তাকে ওইভাবে ট্রেন করা হয়েছে সেভাবে কাজ করার জন্য, আমি ট্রেন একভাবে কাজ করার জন্য। কিন্তু আপনি যদি আমার এবং তার মনোবল যদি ভেঙে দেন, একই রকম হবে। আমার মনোবল যদি ভাঙে, আমি সাংবাদিকতার মধ্যে আপনি সেই অবদান রাখতে পারবো না। আমার এডিটর যদি আমাকে প্রোটেক্ট না করে, আমি কাজ করতে পারবো না। এট দ্য সেম টাইম দ্য জেনারেল হু ওয়াজ সাপোজ টু প্রোটেক্ট হিম, ওয়াকারুজ্জামান, হি কুড নট সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট দেম। হোয়াই they will be working like a lion? কি কারণে ওয়াকারুজ্জামানের জন্য সে লায়ন হবে? হবে না, ওর কোনো কারণ নাই। এটা হিউম্যান সাইকোলজি। এই যে ঘটনার পরে তো জন সেনা কর্মকর্তাকে সার্ভিসে থাকা সেনা কর্মকর্তাদের জেলা যেতে পাঠিয়ে দেওয়া হলো। এর ফলে এখন অন্যদের মধ্যে তো একটা ভীতি কাজ করবে নিশ্চয়ই, নাকি? যে আমরা তো এরকম অর্ডার ক্যারি করছিলাম, যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই দিন বলেছেন আর কোনো পরিকল্পনা নাই আর কারোর বিরুদ্ধে ওয়ারেন্টেড। এখন এরা যদি বলে যে হ্যাঁ বিপুল ছিল, সাইফুল সাহেবও ছিল, এই দুইজনও তো ছিল, এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে আদালত ওয়ারেন্ট জারি করবে না? আমি কি প্রশ্ন বুঝাইতে পারছি? আমি এটা তো বলে ফেলছি যে আপনি যদি ডিসিপ্লিন ভাঙেন তাহলে তো ডিসিপ্লিন আর থাকবে না। এটা তো প্রোটেক্ট না করেন, আপনি যদি আপনার সাবঅর্ডিনেটকে প্রোটেক্ট না করেন, তাহলে আপনি কেন করেন? আপনি যদি কাউকে অপমান করেন, সে কেন আপনার পক্ষে কাজ করবে? অনেকেই বলছেন যে এটা অনেকেই দায়ী করতেছেন যে সেনাপ্রধান আসলে আপনি যেটা বলছিলেন ইয়েতে শুরুতে, যে সেনাপ্রধানের যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল তিনি সেটা নেন নাই। তাহলে এই যে তিনি ছাড় দিলেন, তিনিও তো সেনাপ্রধান হিসেবে তাকেও তো দায়ী করতে পারে যে কোনো আদালতে। সেটাই তো বললাম, সে তো পার পাবে না, সে মনে করতেছে সে পার পাবে। একদম। আমরা আসলে আমি মাঝখানে ঢুকলাম না বা কোনো প্রশ্নের দরকার নেই, আপনার যে বিশ্লেষণটা শোনা দরকার ছিল একদম সবাই বলতেছেন যে খুব চমৎকার, একদম চুলছেরা বিশ্লেষণ। অনেকে একটা প্রশ্ন করছেন, অনেকজনই প্রশ্ন করছেন, এই প্রশ্নটা আমার মনের মধ্যে ছিল যে এই ঘটনার জন্য আপনি এই 17 বছরের কথা বললেন, র্যাব গঠন তো হয়েছিল 2004 সালে, তারপর থেকে তো এই গুম বা আয়নাগর সবই ছিল, তো সেগুলোর বিচার কেন হচ্ছে না? সেগুলোর বিচার কেন হবে না? গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এর বিচার কি টুটে টুমোরো হবে না? না, এটা বললে তো সে ধরেন বিডিআর বিদ্রোহের সময় তো ওয়াকারুজ্জামান নিজে ফিল্ডে ছিল, তার বিচার হচ্ছে না কেন? তারও তো বিচার হচ্ছে। আর এই র্যাবে কি শুধুমাত্র এই কয়জন কাজ করছে, বাকিরা কাজ করে নাই? ইনারা কি একাই আয়নাগর বানাইছে? সবাই মিলে বানায় নাই? সে ধরেন আয়নাগর নামে একটা ফালতু জিনিস যদি বানায় থাকে, পুরো ডিজিএফআই বানাইছে। যে কারণে আমি বললাম যে আজকে যখন এটা উঠাচ্ছে, আজকেই এই কথাটা আসছে ডিজিএফআই ডিসমেন্টাল করতে হবে। এই যে ডিসমেন্টাল করে এই সাহসটা যদি কেউ পায়, তাহলে তো এরপরে বলে আপনি যে বলছেন যে আপনি সাহস দিতে যখন মাথায় উঠেছেন, তখন তো সে আপনার কান্দে চড়ে নাচবে, এটাই তো স্বাভাবিক।